চোখে দেখার মধ্যেই কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। যা কিছু দেখবে সব সময় সেটা যাচাই করে নেবে সেটা সত্য কিনা। আর দেখো, চোখে দেখা এবং কানে শোনার মধ্যেই কিন্তু সব বিদ্যা শেষ হয়ে যায় না। তারপরেও আর একটা জিনিস থাকে, সেটা হলো বিচার। আর এই বিচার কি করে হয় জানো? এই বিচার হয় আমাদের আর একটা চোখ দিয়ে। সেই চোখটা থাকে আমাদের মনে। তাই বলছি, মনকে সবার আগে তৈরি করো। মন তৈরি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশ, আজ তবে এই পর্যন্তই থাক। তোমরা এবার এসো। গুরুদেব, ফসল ওঠেনি তাই আর বেশি কিছু আনতে পারিনি। পুকুরে ফুল ফুটেছিল তাই এনেছি। বেশ তো, খুশি মনে যা দেওয়া হয় তার কোনো বিচার চলে না রে বাবা। দে, আমি গ্রহণ করলাম। গুরুদেব, এই সবজিটা বাবা পাঠিয়েছেন। দে। বাবা বলছিলেন আজকাল নাকি আপনি আর গণিত পড়াচ্ছেন না, অথচ ওটাই তো শেখা বেশি প্রয়োজন। বাবাকে বলিস, এই জগৎ সংসারের নিয়মে ঠিক একদিন তুই গণিত শিখে যাবি রে। আমি তো তোকে শুধু সূত্রগুলো চিনিয়ে দিতে পারি, আর সময় হলে সেটা ঠিক চিনিয়ে দেব। বাবা বলে আমাকে অন্য দলে ভর্তি করবেন। আমি বোধহয় এখানে আর আসতে পারবো না গুরুদেব। আমাকেও বাবা অন্য টোলে ভর্তি করবেন বলছিলেন, যেখানে ফার্সি শিক্ষা হয়। এখানে নাকি শুধু সংস্কৃত শ্লোক পড়ে কোনো লাভ নেই। লাভ লোকসানের হিসেব করা কি অত সোজা কথা রে বাবা? আর শিক্ষায় লাভ লোকসানের হিসেব করার মতো বয়স তো তোদের এখানে কারোর হয়নি। তার জন্য তো আরেকটু বড় হতে হবে তোমাদের। বাবা আমাকে আসতে বারণ করেছিলেন গুরুদেব, আর আমি হয়তো এখানে আর আসতে পারবো না। বাবা, ওরা সবাই তো চলে যাচ্ছে। কাল থেকে তো ওরা আর কেউ আসবে না। জানি। তাহলে আমাদের কি হবে বাবা? সংসার চলবে কি করে? হ্যাঁ, আর ওরা তো আজকেও তেমন কিছু দিয়েও গেল না। মা এগুলো দেখলে তো খুব বকবে। আমি তো কারোর কাছে ভিক্ষা করতে পারবো না রে বাবা। আমার কাজ তো শিক্ষা দেওয়া। কেউ যদি শিক্ষা নিতে না চায় তাহলে আর আমি কি করব বল? কিরে, তুই এখানে? পড়তে আসেনি বাবা। তোকে পড়িয়ে শেখানোর মতো আমার কাছেও যে কিছু নেই। তোকে আমি বা আর কি শেখাতে পারবো রে? আর এমনিতেই কাউকে আমার আর কিচ্ছু শেখানোর নেই রে। তবে যে টোল বন্ধ হয়ে যাবে বাবা। টোল যে চালাতে পারতো সেও তো এখন নেই রে। আর আর আমার শরীরটাও তো আর জুত করে না। আমার শিক্ষা তো অচল হয়ে গেছে রে। আমার শিক্ষা তো আর চলে না। এই টোল চালিয়ে আর কি লাভ বল? এই টোলটা খুব বড় করে চালানোর স্বপ্ন ছিল আপনার বড় ছেলের বাবা। এই টোল বন্ধ করবেন না, করবেন না এই টোল বন্ধ। অন্য দিদি,
একদিন হবে গো, একদিন হবে। তোমার স্বপ্ন যদি বড় হয়, ভিত শক্ত থাকে, স্বপ্ন সত্যি হবে। দেখো, তোমার মনের ইচ্ছা একদিন ঠিক সত্যি হবে। ছাড় তো, অমন টোলের পণ্ডিতদের মতন কথা বলিস না তো। পণ্ডিতের মতো নয় গো, সাধারণ মানুষদের মতোই আমি ভেবে বলছি। সবাই তো আর স্বপ্ন দেখতে জানে না, কিন্তু যারা জানে তাদের সদিচ্ছা থেকেই স্বপ্ন পূরণ হয়। এখন যেমন আমি মায়ের ইচ্ছে পূরণ করছি। বাবা, জমিদার বাড়িতে যেতে হবে তো, যাবে না? গোপাল ঠাকুরের পুজোতে যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে বাবা, যেতে তো হবেই রে, তবে তুই সাথে গেলে একটু ভরসা পাই রে। শরীরে তো আর এখন আর বল পাই না। তুই যাবি আমার সঙ্গে তো? হ্যাঁ, যাবই তো, চলো। রাম, অন্ধের মতো ছুটছিস, রাস্তার পথচারীদের দেখার অবকাশটুকু নেই তোর, মূর্খ! এই রে, আমার নামে নালিশ করতে এলো নাকি বাবার কাছে? দেখলি তো, তখনই যদি তুই ক্ষমা চেয়ে নিতিস, আজকে আর এমন হতো? এবার দেখ, উনি নিশ্চয়ই তোর নামে বাবার কাছে নালিশ করবেন। গুরুদেব, আপনারা? হ্যাঁ রাম, ওনাকে সাথে নিয়ে তোমার কাছে এলাম। তুমি আমার নামে নালিশ করতে এসেছো বুঝি? এখনো তোমার রাগ করবেনি? বাবা, কি রাগ গো তোমার! আরে লোকনাথ, কি হয়েছে রে? কিসের নালিশ? একটু আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে ওনার হাত থেকে কুচিটা মাটিতে পড়ে যায়, তাই উনি রেগে গেছেন। দেখো না বাবা, আমি ওনাকে যতই বলি আমি ইচ্ছে করে করিনি, তাও উনি বিশ্বাস করছেন না। ক্ষমা করবেন, আমার সন্তান নিতান্তই অবোধ। ও না বুঝে শুনেই হয়তো কিছু করেছে। নিজ গুণে ক্ষমা করে দেবেন ওকে। আরে না রাম, উনি নালিশ করতে আসেননি, উনি আমার মুখে তোমার কথা শুনেছেন, তাই তোমার সঙ্গে আলাপ করতে এসেছেন। কিন্তু ওনার পরিচয়? উনি হলেন আমার গুরু ভাই হরে রাম তর্ক পঞ্চানন। বয়সে কিঞ্চিত বড় হলেও আমরা একই গুরুর কাছে বিদ্যা অর্জন করেছি। উনি সুপ্রসিদ্ধ পণ্ডিত, কাশীতে বসবাস করেন। এখানে এসেছেন পিতৃপুরুষের ভিটে কয়েকদিন কাটিয়ে তারপর মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একটু যাবেন। আমার এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে কেউ অবহিত নয়, এমনকি ভগবানও জানে না আমার আসার উদ্দেশ্য। সময় হলে সবাই তা জানতে পারবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় যোগ দিতে যাচ্ছেন? শুনেছি তো ওখানে খুব উঁচু দরের পণ্ডিতদের কদর করা হয়। আপনি আপনি ধন্য পণ্ডিত তর্ক পঞ্চানন। রামনারায়ণ পণ্ডিত, মিত্র ভগবান আচার্যের কাছে আপনার পাণ্ডিত্যের কথা শুনলাম। গায়ে সকল ছেলেই নাকি আপনার কাছে পাঠ নেয়, তাই একটু আলাপ করতে এলাম। কিন্তু আপনার কোনো ছাত্রকেই তো দেখছি না। দেখে মনে হচ্ছে আপনি টোলে বসে মাছি তাড়াচ্ছেন। না পণ্ডিত, খানিক আগে এলো আপনি তাদের দেখা পেতেন, কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরে গেছে। কিন্তু প্রকৃত পণ্ডিতের টোল তো কখনো ফাঁকা থাকে না। বিদ্যা যশ দেয়, ধন দেয়, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব মামুলি ধরনের পণ্ডিত।
আপনার এখানে অধ্যয়ন করলে ছাত্রদের কি অবস্থা হবে সেটা ভেবে তো আমি শিহরিত হচ্ছি। মিত্র, এটা কিন্তু তুমি ঠিক কথা বললে না। বিদ্যা তো মানুষের অন্তরকে শোধন করে, তার রূপকে সাজিয়ে দেয়। ধন বা যশ তো বাইরের পোশাক মাত্র। আর প্রকৃত পণ্ডিতের মূল লক্ষ্য হলো তার অর্জিত বিদ্যা সমাজে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, ধন উপার্জন করা নয়। আর আমি আমার বিদ্যা দিয়ে বাণিজ্য করি না পণ্ডিত, আমি আমার বিদ্যা দান করে সেবা করি। তাই তো ধনবান হওয়া আমার পক্ষে সম্ভব নয়। খাঁটি কথা বলেছ রামনারায়ণ, খাঁটি কথা বলেছ। দেখলে দেখলে মিত্র, দেখলে রাম কেন আমার প্রিয় শিষ্য। তবে আমার আমার ধৃষ্টতার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী পণ্ডিত তর্ক পঞ্চানন। আপনি নিজে উৎসাহী হয়ে আমার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছেন, আমার টোলে এসেছেন। আমি ধন্য। আর আমার সন্তান যদি কোনো অন্যায় করে থাকে আমি ক্ষমা চাইছি ওর হয়ে। বাবা, তুমি আমার হয়ে মাথা নোয়াবে কেন? যদি আমি কোনো দোষ করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু একটা কথা না বলে আমি পারছি না। আমি তো শুনলাম তুমি নাকি খুব বড় পণ্ডিত। পণ্ডিত মানে তো বিদ্যের বোঝা। যার কাছে এত বিদ্যে সে এভাবে রাগে কিভাবে? বাবা বলে বিদ্যা আমাদের বিনয় দান করে। যে মানুষের মনে বিনয় আছে তার মনে রাগ রাখার জায়গা কোথায়? এত বড় সাহস তোর! তোর পিতার সঙ্গে তুই আমার তুলনা করিস? তোর পিতা কি আমার চেয়ে বড় পণ্ডিত? তা তো জানি না, তবে এটা জানি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপঃ। এই শ্লোক লোকনাথ কোথা থেকে জানলো? আমি তো শেখাইনি। আর এর মানেই বা বুঝলো কিভাবে? মিত্র, মিত্র, এই শ্লোকের মানে তুমি নিশ্চয়ই জানো। এর অর্থ হলো পিতা ঈশ্বর তুল্য। আমি খুব ভালো করে জানি মিত্র ভগবান, ছেলেকে কয়েকটা শ্লোক শেখালে কি সে পণ্ডিত হয়ে যায়? যদি সত্যই উনি নিজেকে বড় পণ্ডিত মনে করতে চান তাহলে তর্ক যুদ্ধে উনি আমাকে হারান। সেই হার জিতের খেলা তো তর্ক যুদ্ধে সবাই গিয়ে হবে, কিন্তু এখন এই মুহূর্তে তুমি আমার বাবার কাছে হেরে বসে আছো। এত এত বড় অপমান! আমি নাকি হেরে গেছি? ঠিক আছে, ঠিক আছে, তবে এখানে হয়ে যাক তর্কযুদ্ধ। আমি দেখি কে বড় পণ্ডিত। ক্ষমা করবেন, ক্ষমা করবেন পণ্ডিত। আমার সন্তান সত্যি অবোধ, ও আপনাকে চিনতে পারেনি। অবশ্য আমারই ভুল এটা। না পণ্ডিত রামনারায়ণ, তর্কযুদ্ধ আহ্বান করেছে আপনার পুত্র। এখন তো আপনি পিছু হটতে পারেন না। কিন্তু কিন্তু আজ যে আমার হাতে সময় নেই। গোপাল যে অপেক্ষা করছে আমার জন্য। ঠিক, তাকে অপেক্ষা করানোর কোনো মানে হয় না। তুমি যাও, এখন যাও, যাও। বেশ, আজ তবে বিদায় দিন। প্রণাম গুরুদেব। কল্যাণ অবস্থা। চলে এগুলো নে। চল।
চলো মিত্র, এবার আমরাও ফিরি। কেমন লাগলো রামের সঙ্গে আলাপ হয়ে? অসাধারণ। অভিজ্ঞতার ঝুলি ভরে নিয়ে যাচ্ছি। আগে কোনো পণ্ডিতের কাছে এমন ব্যবহার পাইনি কিনা। সামান্য ভদ্রতার যার এতখানি অভাব, তার কাছে সুশিক্ষা আশা করেন কি করে গায়ের লোকেরা? তুমি ভুল করছো মিত্র। ভুল করার মানুষ আমি নই মিত্র, এ কথা তুমি ভালো করেই জানো। তবে যেখানে উচ্চ বংশের পণ্ডিতের চেয়ে একজন গোপাল বেশি প্রয়োজনীয় হয়, সেখানে ভুল ঠিকের হিসেব গুলিয়ে যাওয়াটাই তো স্বাভাবিক। তুমি হাসছো, তুমি হাসছো। গোপাল কত বড় মাথা, তার জন্য আমার সঙ্গে তর্ক করার সময় নেই পণ্ডিতের। তুমি এবার সত্যিই ভুল করছো মিত্র। এই গোপাল আমাদের সবার মাথা, এই গ্রামের জমিদারের গৃহদেবতা ভগবান শ্রীকৃষ্ণ। রাম তার নিত্য পূজারী, তারই কথা বলছে ও। বেশ, বুঝলাম। তবে তোমাকে এও বলে রাখলাম মিত্র, যদি ওই মামুলি ব্রাহ্মণকে তার উচিত অবস্থান না চিনিয়ে দিয়েছি, তা আমার নামও তর্ক পঞ্চানন নয়। তুই যে কি করিস না লোকনাথ, অত বড় একজন মস্ত পণ্ডিত, তুই ওনার সাথে আমার তুলনা করলি। কেন বাবা, আমি কি কিছু ভুল বলেছি? ওরে ঠিক ভুল তো পরের ব্যাপার, কিন্তু তুই তো ওনাকে খামোখা রাগিয়ে দিলি বল। আমি তো বুঝতে পারছি বাবা, ওনার খুব কষ্ট হচ্ছিল, চোখ জ্বালা করছিল, পেটের ভেতর ফুল ছিল। কি বললি? আরে তুই তো অন্তর্যামী হয়ে গেছিস রে বাবা, তুই এসব জানলি কি করে? একবার তরিতাকে দেখে আমারও এমনটাই রাগ হয়েছিল। তখন ঠিক আমার এরকমটাই হয়েছিল। জানো বাবা, আমার মনে হয় ওনার মনে না কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো কিছু পেয়েও পাচ্ছেন না, আর সেটা বলতেও পারছেন না। তাই হয়তো এমন রেগে যান কথায় কথায়। তুই হয়তো ঠিকই বলেছিস রে, আমারও তাই মনে হয়। জানিস লোকনাথ, মানুষের যখন চাহিদা বেড়ে যায় না, আর সেই চাহিদা যখন পূরণ না হয়, মানুষের মধ্যে রাগের সৃষ্টি হয় রে। সেই জন্যই বেশি না চাওয়াই ভালো রে। বাবা, তুমি একদিন ছাত্রদের বলেছিলে, অতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে দেবে। তুই এর মানে জানিস? হ্যাঁ, ঝড় আসলে যেমন প্রথমে উঁচু উঁচু গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, উড়ে যায়, ঠিক তেমনি ছোট গাছ বা তৃণ কিন্তু ছাগলেই মারিয়ে দেয়। মানুষও যদি প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যায়, তবে ক্ষতি হতে পারে সমাজের কাছে, নিজের জন্য। আবার বেশি ছোট হলে তাকে তাচ্ছিল্যও করে। তাই স্বাভাবিক হয়ে থাকাই শ্রেয়। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা। আরে লোকনাথ, তুই তো আমার টোলের আশেপাশেই আসিস না, আমিও তো তোকে কোনোদিন কিছু শেখাইনি। এসব কি করে শিখলি বলতো? শুনতে শুনতে তো অনেক কিছু শেখা যায় বাবা। আরে তা ঠিক, সেই প্রাচীনকালে মুনি ঋষিদের মুখ থেকে শুনে শুনেই তো শ্রুতিবেদ রচিত হয়েছিল রে। লোকনাথ, তুইও একদিন আমি মুনি ঋষি হব, তাই তো আমার মাথায় এই জটা, তাই না বাবা? জানি রে বাবা, বিধাতা তোর জন্য এটাই লিখেছেন, তবুও মনকে বোঝাতে পারি না রে। সব সময় যে তোকে এভাবেই পাশে রাখতে ইচ্ছে করে।